أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين বেসিক সার্জারি বিষয়ক 4 নম্বর ক্লাসে আজকে আমরা কথা বলবো ইন্টেস্টিনাল পারফোরেশন বা অন্ত্রের যে ছিদ্র বা অন্ত্রের তৈরি হওয়া রন্ধ্র সেই টপিকসটা নিয়ে। ইন্টেস্টিনাল পারফোরেশন শব্দটা হচ্ছে ইন্টেস্টিনাল পারফোরেশন, ইন্টেস্টাইন থেকে ইন্টেস্টিনাল পারফোরেশনের আরো একটা নতুন শব্দ যার অর্থ হচ্ছে ছিদ্র বা অন্ধ্র। এই টপিকসটা নিয়ে আমরা আজকের ক্লাসে কথা বলার চেষ্টা করব, ঠিক আছে? তো চলুন আমরা প্রথমে আগে দেখি হোয়াট ইজ ইন্টেস্টিনাল পারফোরেশন, মানে ইন্টেস্টিনাল পারফোরেশন কাকে বলে বা কি জিনিস এটা সংজ্ঞাটা বা এটার ডেফিনেশনটা বা এটার ভূমিকা বা প্রারম্ভিক কিছু কথাবার্তা বুঝি আগে। ইন্টেস্টিনাল পারফোরেশন কাকে বলে? Perforation of an opening on the wall of intestine as the result of trauma or disease condition is known as intestinal perforation. বলা হচ্ছে এখানে যে intestinal perforation বা এই যে শব্দটা, এই যে জিনিসটা, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা রোগজ বা রোগ অবস্থা আমরা যেটাকে বলি, অর্থাৎ রোগের কারণে অথবা আঘাতের কারণে যদি আমাদের অন্ত্রে, আমাদের যে অ্যাবডোমেনের ভিতরে ইন্টেস্টাইন রয়েছে, সেই ইন্টেস্টাইনের ওয়ালে বা দেয়ালে যদি কোনো ধরনের রন্ধ্র বা ছিদ্রের তৈরি হয়, কোনো ধরনের রন্ধ্র বা ছিদ্র বা ওপেনিং এর তৈরি হয়, তখন এটাকে ইন্টেস্টিনাল পারফোরেশন বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে এই তাহলে আমরা এই পারফোরেশন মানে কি বুঝলাম? পারফোরেশন মানে একেবারে সিম্পলি পারফোরেশন মানে ছিদ্র বা রন্ধ্র বা ফুটা হয়ে যাওয়া, ওপেনিং হওয়া, পারফোরেশন। হ্যাঁ, ইন্টেস্টিনাল পারফোরেশন যে শব্দটা মেডিকেল সেক্টরে এই পারফোরেশন শব্দ দ্বারা বোঝানো হয় ছিদ্র, ঠিক আছে? পারফোরেশন শব্দটা পারফুরেশন, ঠিক আছে? ফোনেশন উচ্চারণ করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। পারফুরেশন, ঠিক আছে? পারফুরেশন, ঠিক আছে? পারফোরেশন। তো ইন্টেস্টিনাল পারফোরেশন। আর ইন্টেস্টাইন বলতে কি বুঝি আমরা? ইন্টেস্টাইন বলতে আমরা এই যে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন যেগুলো পড়েছি, অ্যাবডোমেনের ভিতরে যেগুলো থাকে, ছবিতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, মাঝখানে স্মল ইন্টেস্টাইনের ভিতরে কি কি থাকে? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। তারপর লার্জ ইন্টেস্টাইনের মধ্যে কি থাকে? অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম এবং অ্যানাল ক্যানেল, অ্যানাস, এগুলো। এই যে টোটাল নালীগুলো, এই যে টোটাল ক্যানেলটা, এই যে টোটাল ট্র্যাকটা, এই টোটাল ট্র্যাক বা নালীটাকে বলা হয় ইন্টেস্টাইন বা অন্ত্র, বা গ্রামের সাধারণ ভাষায় অনেকে আদ বলে থাকে, ঠিক আছে? এই গরু জবাই করার পরে অথবা হাঁস মুরগি জবাই করার পরে যে জিনিসটা আমরা এরকম পেঁচানো পেঁচানো থাকে, এটা আমরা ফেলে দেই, এটা হচ্ছে ইন্টেস্টাইন, ঠিক আছে? তাহলে এই ইন্টেস্টাইনের যে কোনো জায়গায় হতে পারে, শুরুতে হতে পারে, মাঝখানে হতে পারে, স্মল ইন্টেস্টাইনের যে কোনো জায়গায় হতে পারে, লার্জ ইন্টেস্টাইনের যে কোনো জায়গায় যদি কোনো রন্ধ্র বা ছিদ্র, পারফোরেশন তৈরি হয়, তাহলে সিম্পলি এটা হচ্ছে ইন্টেস্টিনাল পারফোরেশন। একেবারে সিম্পল বিষয়, ঠিক আছে? যদি এই টোটাল ট্র্যাক্টে ইন্টেস্টাইন বলতে যা বোঝায়, এই যে এখানে লেখা আছে স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের মধ্যে যতগুলো পার্ট, ডিউডেনাম থেকে শুরু করে নিয়ে একেবারে অ্যানাল ক্যানাল পর্যন্ত যতগুলো সিগমেন্ট আছে, যতগুলো স্টেশন আছে, যতগুলো পার্ট আছে, যে কোনো জায়গায় যদি কোনো ছিদ্র তৈরি হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে ইন্টেস্টিনাল পারফোরেশন, ঠিক আছে? তো এখন এই ইন্টেস্টিনাল পারফোরেশন কেন হয় বা কিভাবে হয়? পেটের ভিতরে এত সুরক্ষিত জিনিসটা কিভাবে ছিদ্র হতে পারে, তাই না? এটা একটা প্রশ্নের বিষয়। এই যে পেটের ভিতরে আমাদের অ্যাবডোমিনাল ওয়াল দ্বারা সুরক্ষিত যে জিনিসটা থাকে ইন্টেস্টাইন, আরো একটা ফ্লেক্সিবল জিনিস, ঠিক আছে? ওটা কিন্তু রাবারের মতো ফ্লেক্সিবল, খুবই ইলাস্টিসিটি আছে। এত মানে হার্ড একটা জিনিস, এত প্রোটেক্টেড একটা জিনিস কিভাবে ছিদ্র হয়, তাই না? তো এটা কজ গুলো আমাদের জানতে হবে। সবকিছু, প্রত্যেকটা ডিজিজের পজিটিভ এজেন্ট বা কজ বা প্রবাবল কজ, সম্ভাব্য কারণ আপনাদের জানতে হবে। কারণ এই কারণ যদি আপনি না জানেন, তাহলে কিন্তু ট্রিটমেন্ট প্রোটোকলের সামনের দিকে আগাইতে পারবেন না, ঠিক আছে? তাহলে কজেস অফ ইন্টেস্টিনাল পারফোরেশন, এইটার কারণ কি? প্রথমত যে কারণ, যে ইনজুরি টু দ্য ইন্টেস্টাইনাল ওয়াল, ইন্টেস্টাইন বা অন্ত্রের ওয়ালে যদি ইনজুরি হয়, কি ধরনের ইনজুরি হইতে পারে? যেমন ধরেন ব্লান্ট ট্রমা টু দ্য অ্যাবডোমেন। ব্লান্ট মানে থ্যাতলানো, মানে বোতা কোনো কিছু দিয়ে যদি সে অ্যাবডোমেন বা পেটের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়, সেটাকে বলা হয় ব্লান্ট। বোতা মানে যেটার শার্প না, অর্থাৎ যেটা দিয়ে যদি আপনাকে আঘাত করা হয় সেটা ছিদ্র হয়ে ভেদ করে চলে যাবে না, এটা বোতা কিছু একটা, ঠিক আছে? এটাকে বলে ব্লান্ট।
তো এই ব্লান্ট ট্রমা কোনো কারণে যদি ব্লান্ট ট্রমা হয় অ্যাবডোমেনে, কি ধরনের ব্লান্ট ট্রমা হইতে পারে? ধরে নেওয়া যাক একটা পেশেন্ট, একটা মানুষকে আপনি যদি পেটের মধ্যে অনেক জোরে মোটা কিছু দ্বারা আঘাত করেন, তাহলে এখানে কিন্তু ছিদ্র হবে না, এটা থেতলে যাবে, তাই না? থেতলে যাবে, এই থেতলে যাওয়াটাকেই আমরা বলছি ব্লান্ট ট্রমা। তার মানে এই ধরনের কোনো ট্রমার ইতিহাস যদি পেশেন্টটা থাকে, যেমন ধরেন এরকম কি হইতে পারে, কেউ পেটের মধ্যে অনেক জোরে লাথি মারছে, অনেক জোরে ঘুষি মারছে, অনেক জোরে কিছু দ্বারা মানে মোটা, যেটা দিয়ে ছিদ্র হবে না কিন্তু আঘাত লাগবে এরকম কিছু দ্বারা আঘাত করছে, অথবা পেশেন্টটার পেটের উপর দিয়ে মোটা কোনো একটা চাকা চলে গেছে, গাড়ির চাকা চলে গেছে, অথবা পেশেন্টটার কি হতে পারে, উপর থেকে পড়ে যেতে পারে, হ্যাঁ, ফল ফ্রম হাইট, উচ্চতা থেকে পড়ে যেতে পারে। এই সমস্ত কন্ডিশনে অ্যাবডোমেনের মধ্যে একটা ব্লান্ট ট্রমা হইতে পারে, হ্যাঁ, একটা থ্যাতলানো ট্রমা হইতে পারে। এই থ্যাতলানো বা বোতা থ্যাতলা ট্রমার কারণে এই ইন্টেস্টাইন পারফোরেট হইতে পারে, ছিদ্র হয়ে যেতে পারে। 2 নম্বর কজ হচ্ছে পেনিট্রেটিং ট্রমা। পেনিট্রেটিং ট্রমা, পেনিট্রেট মানে ছিদ্র করা, ছিদ্র হয়ে যাওয়া, অর্থাৎ আমরা যদি ছুরি দ্বারা কাউকে পেটে সরাসরি আঘাত করি, তাহলে কি হবে, অ্যাবডোমিনাল যে ওয়াল আছে সেটা ছিদ্র হয়ে, পেরিটোনিয়াম ছিদ্র হয়ে, তখন তো সরাসরি এই ইন্টেস্টাইন গুলোকে কি করবে, আঘাত করবে, অর্থাৎ এই ইন্টেস্টাইন গুলো খুব সোজা সহজেই ছিদ্র হতে পারে। অথবা গুলি, কারো যদি পেটে গুলি লাগে, ইন্টেস্টাইন বরাবর কোথাও যদি গুলি লাগে, তখন কি হবে, তার অ্যাবডোমেন, পেরিটোনিয়াম সব ফুটা হয়ে, পেনিট্রেট হয়ে, এরকম ইন্টেস্টাইনের একটা অংশ পেনিট্রেট করে সে অপর দিক থেকে হয়তো বের হয়ে যেতে পারে, ঠিক আছে? তাইলে এই যে পেনিট্রেটিং মানে শার্প, মানে কোনো ধারালো কিছু যদি ঢুকে যায় পেটের মধ্যে, এটা হতে পারে ছুরি, এটা হতে পারে বুলেট, পিস্তলের বুলেট, এটা হতে পারে অন্য কিছু, দা, কুড়াল, তারপরে বিভিন্ন জিনিস, সন্ত্রাসীরা যে সমস্ত জিনিস নিয়ে হামলা করে, সেসব জিনিস দ্বারা যদি কেউ পেটের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়, ঠিক আছে, কেটে যায়, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে ইন্টেস্টিনাল পারফোরেশন হইতে পারে। 3 নাম্বার কন্ডিশন হচ্ছে ইনজেকশন অফ ফরেন অবজেক্ট। ইনজেকশন অফ ফরেন অবজেক্ট মানে হচ্ছে যদি বাহির থেকে, যেটা আমার শরীরের কিছু না, খাদ্যও না, ফরেন অবজেক্ট, যেমন আমি শার্প কিছু খেয়ে ফেললাম, শার্প অবজেক্ট খেয়ে ফেললাম, ভুল করে কাঁচ খেয়ে ফেলছি, অথবা বাচ্চারা খেয়ে ফেলে না অনেক সময়, কাঁচ খেয়ে ফেলে, স্টাবলারের পিন খেয়ে ফেলে, এরপরে হচ্ছে যে এরকম বিভিন্ন ধরনের পিন খেয়ে ফেলে, এরপরে হচ্ছে এরকম যদি ধারালো কোনো কিছু ইনজেকশন হয়ে যায়, খেয়ে ফেলে পেশেন্টটা, তাহলেও কিন্তু এইটা ইন্টেস্টাইনে গিয়ে ইন্টেস্টাইনকে ছিদ্র করতে পারে। তাইলে ইনজেকশন অফ ফরেন অবজেক্ট, বিশেষ করে শার্প, যদি কোনো শার্প অবজেক্ট খেয়ে ফেলে, সেটা থেকেও ইন্টেস্টিনাল পারফোরেশন হইতে পারে। এরপরে চতুর্থত হচ্ছে ইনজেকশন অফ করোসিভ সাবস্টেন্স। ইনজেকশন অফ করোসিভ সাবস্টেন্স মানে কি? ইনজেকশন অফ করোসিভ সাবস্টেন্স মানে হচ্ছে বিভিন্ন যে দাহ্য পদার্থগুলো আছে, যেমন ধরেন অ্যাসিড, যেমন ধরেন অ্যালকালাইন, যেমন ধরেন বিভিন্ন তেল, হারপিক, ডিটারজেন্ট, সরি ডিটারজেন্ট না, অ্যালকোহল, এটা কি, আগুন ধরাই দিলে আগুন ধরে যাবে। অ্যাসিড, এটা কি, দাহ্য পদার্থ, ক্ষয় করে। অ্যালকালিন, তাও দাহ্য পদার্থ, ঠিক আছে। চুন বালতির মধ্যে নিলে কি গরম হয়ে যায় না, এটাও একটা দাহ্য পদার্থ। তাহলে অ্যাসিড, অ্যালকালাইন, হারপিক, তারপরে অ্যালকোহল, এই জাতীয় করোসিভ সাবস্টেন্স গুলো যদি কেউ খেয়ে ফেলে, গিলে ফেলে, বেশি বেশি পরিমাণে গিলে ফেলে, তাহলে সেটা থেকে ইন্টেস্টাইনে গিয়ে ইন্টেস্টাইনের মধ্যে একটা ছিদ্র তৈরি করতে পারে। এগুলোকে বলা হয় এই ইনজুরি টু দা ইন্টেস্টাইনাল ওয়াল, মানে এগুলো সরাসরি ইন্টেস্টাইনাল ওয়ালে যাই হিট করে ইন্টেস্টাইনকে ছিদ্র করতে পারে। এবার দ্বিতীয় ক্যাটাগরির কারণগুলো হলো যে ডিজিজ কন্ডিশন, বিভিন্ন ধরনের রোগ অবস্থা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের বিভিন্ন রোগ আছে না, যে পিইউডি, পেপটিক আলসার ডিজিজ সহ আরো যতগুলো রোগ আছে, এই বিভিন্ন রোগের কারণে, এই ডিজিজ কন্ডিশন গুলোর কারণে আমাদের ইন্টেস্টাইনাল পারফোরেশন হইতে পারে। এখন এই ডিজিজ কন্ডিশন গুলো কি কি হইতে পারে সম্ভবত, যেমন ধরেন পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজ মানে হচ্ছে একটা আলসারেটিভ ডিজিজ, অর্থাৎ পেপটিক আলসার আপনাদেরকে মেডিসিনে পড়ানো হবে, সেখানে বিস্তারিত দেখবেন। তো পেপটিক আলসার মানে ধরেন স্মল ইন্টেস্টাইন এবং পেটের ভিতরের পাকস্থলীর ভিতরে যদি ক্ষত হয়, সেটাকে বলা হয় পেপটিক আলসার। তো এই ধরনের ডিজিজ থাকলে কারো ইন্টেস্টাইনের যে কোনো জায়গায় ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম অথবা যে কোনো জায়গায় নিচের দিকে আলসারটা ছড়ায় যেতে পারে, ক্ষত হয়ে যেতে পারে, আলসারটা বেড়ে গিয়ে সেই জায়গাটা একবারে পারপুরেট হয়ে যেতে পারে, ছিদ্র হয়ে যেতে পারে। আলসার মানে ক্ষত হওয়া, অর্থাৎ এই ওয়ালটার উপরে হালকা করে একটু ক্ষত তৈরি হওয়া, গর্ত তৈরি হওয়া। কিন্তু পারপুরেশন মানে একেবারে ছিঁড়ে যাওয়া, ছিদ্র হয়ে যাওয়া, হ্যাঁ, একটা রন্ধ্র তৈরি হওয়া। তাইলে এখানে যে পেপটিক আলসার আছে, সেই পেপটিক আলসারের কারণে ইন্টেস্টিনাল পারপুরেশন তৈরি হইতে পারে। টাইফয়েড ফিভার, আমাদের যে টাইফয়েড ফিভার আছে, এই টাইফয়েড ফিভার রোগীদের টাইফয়েড ফিভারের কমপ্লিকেশনের ফলেও কিন্তু ইন্টেস্টিনাল পারপুরেশন হয়ে যেতে পারে, যদি এখানে ব্যাকটেরিয়াল ইনভেশনটা বেশি হয়।
টাইফয়েড যে জীবাণুটা আছে সেই জীবাণুর ইনভেশন বেশি হয়, আনট্রিটেড অবস্থায় থাকে, সেটার কমপ্লিকেশন গ্রো করে ইন্টেস্টিনাল পারফোরেশন, অন্ত্রের ছিদ্র তৈরি করে ফেলতে পারে। এছাড়া অ্যাপেন্ডিসাইটিস, আমাদের যে পেশেন্টদের অ্যাপেন্ডিসাইটিস, আত্মীয় স্বজন, ফ্রেন্ডস, ফ্যামিলি প্রায় আমরা শুনি শব্দটা অ্যাপেন্ডিসাইটিস। আমরা যে ডাইজেস্টিভ সিস্টেমে পড়েছিলাম অ্যাপেন্ডিক্স, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বলে একটা কথা, সেই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে যদি প্রদাহ হয় তাহলে সেটাকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। তো এই অ্যাপেন্ডিসাইটিস যদি আনট্রিটেড অবস্থায় থাকে, অ্যাপেন্ডিসাইটিস বার্স্ট হয়ে যায়, অনেক সময় খুব কমপ্লিকেটেড হয়ে যায়, সেই সমস্ত সিচুয়েশনেও কিন্তু লার্জ ইন্টেস্টাইনের ওই যে অ্যাপেন্ডিক্স এর আশেপাশে ছিদ্র হইতে পারে। তাহলে ইন্টেস্টাইনাল পারফোরেশন বা অন্ত্রের ছিদ্রের আরো একটা কারণ হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। এছাড়া ডাইভার্টিকুলাইটিস এটাও একটা লার্জ ইন্টেস্টাইনের অসুস্থতা। এই ডাইভার্টিকুলাম বা ইন্টেস্টাইনের লার্জ ইন্টেস্টাইনের একটা সেগমেন্ট, বিশেষ সেগমেন্টে যখন ইনফ্লামেশন হয়, ইনফ্লামেটরি একটা ডিজিজ, এখন এটার কমপ্লিকেশনের ফলে মানে এটার জটিলতার ফলে এরকম ছিদ্র হয়ে যেতে পারে। তাহলে ডাইভার্টিকুলাইটিসের ফলশ্রুতিতেও কিন্তু ইন্টেস্টিনাল পারফোরেশন হইতে পারে। এছাড়া গল ব্লাডার ইনফেকশন, আমাদের পিত্তথলির যে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে, সেই ইনফেকশনের কমপ্লিকেশন থেকেও ইন্টেস্টিনাল পারফোরেশন বা অন্ত্রের ছিদ্র হতে পারে। ক্রনস ডিজিজ এটা একটা ইন্টেস্টাইনাল ক্রনিক ইনফ্লামেটরি বাউয়েল ডিজিজ বলতে পারেন, এক ধরনের ইনফ্লামেটরি বাউয়েল ডিজিজ, ইনফেকশিয়াস বাউয়েল ডিজিজ। এই ক্রনস ডিজিজের কমপ্লিকেশনস এর ফলশ্রুতিতেও কিন্তু ইন্টেস্টিনাল পারফোরেশন হয়ে যেতে পারে। এছাড়া যে আলসারেটিভ কোলাইটিস মানে কোলন, লার্জ ইন্টেস্টাইন, কোলন থেকে কোলাইটিস, কোলন মানে লার্জ ইন্টেস্টাইন। তো লার্জ ইন্টেস্টাইনে কোনো ধরনের আলসারেটিভ বিভিন্ন ডিজিজ থাকতে পারে, মানে ওই কোলনের মধ্যে বিভিন্ন প্রদাহ হয়ে এখানে আলসার ক্ষত ক্ষত ক্ষয় ক্ষয় হয়ে আছে, এইখানকার কমপ্লিকেশনস এর ফলেও, এই আলসারেটিভ কোলাইটিস এর ফলেও কিন্তু ইন্টেস্টিনাল পারফোরেশন হয়ে যেতে পারে। এছাড়া অ্যাসকেরিয়াসিস বলে একটা ডিজিজ আছে, যে রাউন্ড ওম রয়েছে, প্যারাসাইটিক একটা ইনফেকশন, হ্যাঁ, কৃমি ঘটিত একটা অসুস্থতা। এই অ্যাসকেরিয়াসিসের যদি ইনভেসিভ হয়ে যায়, ইনভেডিং বেড়ে যায়, অর্থাৎ তাদের সংক্রমণ বেড়ে যায়, সেটা থেকেও কিন্তু ইন্টেস্টিনাল পারফোরেশন হতে পারে। এছাড়া ক্যান্সার একটা ভয়ঙ্কর ব্যাধি, জিআই ট্র্যাক্টের যে কোনো অংশে যদি ক্যান্সার হয়, সেই ক্যান্সারের লাস্ট স্টেজেও কিন্তু শেষের দিকেও এরকম ইন্টেস্টিনাল পারফোরেশন ছিদ্র হয়ে যেতে পারে। 3 নাম্বার ক্যাটাগরির যে কারণগুলো রয়েছে, আমরা দুই ধরনের ক্যাটাগরির কারণ শিখলাম। এবার আসেন 3 ধরনের ক্যাটাগরি। তৃতীয় ক্যাটাগরিটা হচ্ছে আইয়াট্রোজেনিক কজ। আইয়াট্রোজেনিক কজ মানে, অর্থাৎ এটা কোনো রোগের কারণে হইলো না, ওই যে যে ইনজুরির কারণে হইলো না। কিসের কারণে বললাম? যে রোগের কারণে হইলো না বা অ্যাক্সিডেন্টাল উপরে যে ইনজুরি গুলো আছে এগুলোর কারণে হইলো না, এগুলো সরাসরি চিকিৎসা করতে গিয়ে বা রোগ নির্ণয় করতে গিয়ে যদি তৈরি হয়, চিকিৎসা অথবা রোগ নির্ণয় করতে গিয়ে যদি তৈরি হয়, তখন সেটাকে বলা হয় আয়াট্রোজেনিক ইনজুরি। হ্যাঁ, আয়াট্রোজেনিক কজ, আয়াট্রোজেনিক ইনজুরি। তো এই আয়াট্রোজেনিক ইনজুরি, যেমন ধরেন একটা মানুষের অসুস্থতা আছে, কি পেইন আছে, বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি ডিজিজ আছে, এখন সেই পেশেন্টটা যদি র্যান্ডমলি এবং অনেক সময় ডাক্তারের ইচ্ছায় পেইন কমানোতে কমাইতেই হয়, একটা সময় অসহনীয় ব্যথা যদি হয়, তো একটা সময় মানুষ কি করে, পেইন কিলার, এনএসএআইডি যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস গুলো আছে এবং স্টেরয়েডাল যে ড্রাগ গুলো আছে, এই স্টেরয়েডাল ড্রাগ এবং অ্যান্টি যে পেইন কিলার গুলো রয়েছে, এই পেইন কিলার গুলোর কারণেও কিন্তু এই ইন্টেস্টিনাল পারফোরেশন হতে পারে। স্পেসিফিক্যালি পিআইডি হয়, পেলভিক যে পেপটিক আলসার ডিজিজ হয় কিসের কারণে? এই ব্যথানাশক ওষুধ এবং স্টেরয়েড জাতীয় ওষুধ যদি দীর্ঘদিন কেউ সেবন করে, তাহলে সেইখান থেকেও সেই ওষুধ এবং এই ওষুধটা তো আমরা চিকিৎসা পারপাসে খেয়েছি, তাই না? তাহলে এই চিকিৎসা করতে গিয়েও তো একটা ইনজুরি হয়ে গেল, এই ইনজুরিটা হইতে পারে ইন্টেস্টিনাল পারফোরেশন, মানে অন্ত্রের যদি ছিদ্র হয় সেটাও একটা কমপ্লিকেশনস। তাহলে আমরা বলছি আয়াট্রোজেনিক ইনজুরি। আয়াট্রোজেনিক মানে যেটা কোনো রোগের চিকিৎসা করতে গিয়ে অথবা রোগ নির্ণয় করতে গিয়ে। তাহলে এই যে ব্যথানাশক স্টেরয়েড এবং এনএসএআইডি খাইলাম, এটা তো কোনো একটা রোগের চিকিৎসার জন্য খাওয়া হয়েছিল, তাই না? তাহলে এই যে চিকিৎসা করতে গিয়ে একটাকে বাঁচাইতে গিয়ে আরেকটাকে ড্যামেজ করে ফেললাম, এই ধরনের ইয়াগুলোকে বলা হয় আয়াট্রোজেনিক ইনজুরি। ঠিক আছে, মেডিকেলের সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ শব্দ আয়াট্রোজেনিক ইনজুরি। তারপর 2 নম্বর হচ্ছে অ্যান্ডোস্কোপি। অনেক সময় মুখে দিয়ে নল প্রবেশ করিয়ে যে আমাদের টোটাল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে কোথাও কোনো ইনজুরি আছে কিনা, কোথাও কোনো ক্ষত আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, সেটা তো পেটের ভিতরে, আমরা তো আর দেখতে পাই না। তো সেটা যখন রোগ নির্ণয় করতে হয়, একমাত্র উপায় অ্যান্ডোস্কোপি। তো এই অ্যান্ডোস্কোপি যখন করা হয়, এই অ্যান্ডোস্কোপির মধ্যে তো প্রথমত একটা ক্যামেরা থাকবে, আর একটা হচ্ছে লাইট সোর্স থাকে। ঠিক আছে, এই যে মোটা নালীটা মুখ দিয়ে প্রবেশ করায় একদম অ্যাবডোমেনের ডিউডেনাম পর্যন্ত চলে যায়। তো এই জিনিসটার কারণেও, অ্যান্ডোস্কোপের কারণেও
একটা ক্ষত বা পারফোরেশন ছিদ্র তৈরি হয়ে যেতে পারে। আলসারেশন তো হইতেই পারে, টুকিটাকি আলসার হয়, এন্ডোস্কোপিতে টুকিটাকি ক্ষত হয়, টুকিটাকি ইনজুরি হয়, এটা কমন ব্যাপার। কিন্তু তারপরেও আরো ভয়ঙ্কর ব্যাপার হলো যে ছিদ্রই হয়ে যেতে পারে, অর্থাৎ অতিরিক্ত প্রেসার, অর্থাৎ অথবা কোনো এক্সপার্টেন্সির অভাবে, অভিজ্ঞতার অভাবে যদি এর অনেক সময় ইন্টেস্টাইনেও ছিদ্র করে ফেলতে পারে এই এন্ডোস্কোপির প্রভাবে। একই সাথে কলোনোস্কোপি, অর্থাৎ যেটা পায়খানার রাস্তা দিয়ে প্রবেশ করানো হয়, হ্যাঁ, অ্যানাল ক্যানাল দিয়ে, রেকটাম দিয়ে প্রবেশ করায় এই যে লার্জ ইন্টেস্টাইনকে দেখা হয়, লার্জ ইন্টেস্টাইনের কোথাও কোনো প্রবলেম আছে কিনা। তো এই কোলোনোস্কোপি করতে গিয়েও কিন্তু কোনো ধরনের ইন্টেস্টাইনাল পারফোরেশন হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা কোলোনোস্কোপির আরেকটা নাম রেক্টোস্কোপি হইতে পারে, মানে রেকটাম পর্যন্ত যেটা করা হয় সেটা রেক্টোস্কোপিও বলা হয়, ঠিক আছে। তো কোলোনোস্কোপি, এন্ডোস্কোপি, এনএসিআইডি, স্টেরয়েড, এই জাতীয় চিকিৎসা করতে গিয়ে এবং রোগ নির্ণয় করতে গিয়ে আমাদের এই ইন্টেস্টিনাল পারফোরেশন তৈরি হইতে পারে। তাইলে আপনাদের কাজ হচ্ছে এই যে 3 ক্যাটাগরির কজ আমরা জানলাম, একটা হচ্ছে যে ইনজুরি টু দা অ্যাবডোমিনাল ওয়াল বা ইন্টেস্টিনাল ওয়াল, এই এক ধরনের ক্যাটাগরি মুখস্থ করা। 2 হচ্ছে ডিজিজ কন্ডিশন, কি কি রোগের কারণে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কি কি ডিজিজের কারণে ইন্টেস্টিনাল পারফোরেশন হইতে পারে সেগুলো মুখস্থ করা। একই সাথে আয়াট্রোজেনিক কি কি কারণে এই ইন্টেস্টিনাল পারফোরেশন হইতে পারে সেগুলো ভালোভাবে মুখস্থ করে নেওয়া, ঠিক আছে। এবার দেখেন যে কমন সাইট কোথায় কোথায় ইন্টেস্টিনাল পারফোরেশনটা হয়, এইটা আশা করি আগের ডিসকাশন থেকেই আপনারা বুঝে গেছেন। এই যে ইন্টেস্টাইন বলতে কি বুঝি আমরা, ইন্টেস্টাইন বলতে স্মল ইন্টেস্টাইন ডিউডেনাম থেকে শুরু করে নিয়ে অ্যানাল ক্যানাল পর্যন্ত, এই ছবিতে যা দেখতে পাচ্ছেন এই পুরাটাই যে কোনো জায়গায় হইতে পারে। তাহলে কমন সাইট যে কোনো জায়গা, কমন সাইট সাধারণত এই যে কোনো জায়গায় হইতে পারে, স্মল ইন্টেস্টাইনের শুরু থেকে লার্জ ইন্টেস্টাইনের শেষ পর্যন্ত যে কোনো জায়গায় এই পারফোরেশনটা হইতে পারে, ঠিক আছে। এবার আসেন এফেক্টস অফ ইন্টেস্টিনাল পারফোরেশন। এই ইন্টেস্টিনাল পারফোরেশন কারো যদি ছিদ্র হয়েই যায়, যে কোনো কারণেই হইলো না কেন, তার মানে ভাগ্যে তার পরিণতি কি হতে পারে, এই ইন্টেস্টিনাল পারফোরেশন হয়ে যাওয়ার পরে এই রোগীটার সাথে কি কি ঘটতে পারে, তার ভাগ্যে কি কি থাকতে পারে, পরিণতি কি হইতে পারে, সেটা হচ্ছে কি, সেটাকে বলে ফেটস। আমরা এর আগের ক্লাসেও দেখছি, ঠিক আছে। ফেটস অফ ইন্টেস্টিনাল পারফোরেশন, প্রথমত এক্সেসিভ হ্যামোরাইজ হইতে পারে। হ্যামোরাইজ মানে ব্লিডিং আর কি, ঠিক আছে। হ্যামোরাইজ মানে অতিরিক্ত ব্লিডিং, অতিরিক্ত রক্তপাত হইতে পারে। অর্থাৎ যেহেতু একটা ছিদ্র হয়ে গেছে পেটের ভিতরে, বাইরে যখন একটা ছিদ্র হইলো, রক্তক্ষরণ হচ্ছে, সেটা আমরা চাপ দিয়ে ধরে বন্ধ করে রাখতে পারি। কিন্তু ইন্টেস্টাইনের ভিতরে যে ছিদ্র হয়ে গেল একটা জিনিস, সেখান থেকে কি হইতে পারে, অনেক ব্লিডিং হইতে পারে, যেটা আমরা দেখবো না, জানবো না, বুঝবো না। কারণ দেখলেই না হচ্ছে পদক্ষেপ নিতে পারতাম, তাই না, চাপ দিয়ে ধরতে পারতাম। আর পেটের ভিতরে তো চাপ দিয়ে ধরারও কোনো উপায় নাই। তো সেখান থেকে কি হইতে পারে, এক্সেসিভ হ্যামোরেজ হইতে পারে, প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়ে সেই পেশেন্টের সিস্টেমেটিক অ্যানিমিয়া বা তার ব্লাড লস হয়ে সে শকে চলে যেতে পারে, তার ব্লাড গুলো লস হয়ে যেতে পারে সব, ঠিক আছে। তৃতীয় কি হইতে পারে, কন্টামিনেশন অফ ইন্ট্রা অ্যাবডোমিনাল কন্টেন্ট। পেটের ভিতরে যে ইন্ট্রা মানে ভিতরে, অ্যাবডোমিনাল মানে পেট, এই পেটের ভিতরে যতগুলো কন্টেন্ট আছে, যেমন ধরেন লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, কিডনি, হ্যাঁ, এরপরে এই জাতীয় যত কন্টেন্ট আছে, যতগুলো কন্টেন্ট আছে সবগুলো কন্টামিনেটেড হইতে পারে। কি দ্বারা কন্টামিনেটেড হইতে পারে, ওই যে বাউল কন্টেন্ট দ্বারা, ফিকাল কন্টেন্ট দ্বারা, মানে ইন্টেস্টাইনের ভিতরে, এই নলটার ভিতরে যা ছিল, এই যে নালীটা, এই নালীগুলোর ভিতরে তো আমাদের স্টুল থাকে, ফিকাল কন্টেন্ট থাকে, অর্থাৎ মল থাকে, তাই না। এই মলগুলো তো আর হচ্ছে বাইরের এই যে লিভার, কিডনি, তারপর হচ্ছে যে আপনার গল ব্লাডার, প্যানক্রিয়াস, স্প্লিন, এই জাতীয় গুরুত্বপূর্ণ বা ভিতরের এনভায়রনমেন্ট, পেরিটোনিয়াম, এগুলোতে কি করতে পারে না, টাচ করতে পারে না। এগুলো খুব নিরাপত্তার সহিত বডি থেকে পাস হয়ে যায়। কিন্তু এই ফিক্যাল কন্টেন্ট গুলো দ্বারা ভিতরের সবগুলো অর্গান কন্টামিনেটেড হয়ে যেতে পারে। এখন কন্টামিনেশন কি জিনিস, এটা আমরা আগে ক্লাসে বলছি, নতুন করে বলার কিছু নেই, আমরা কন্টামিনেশন শব্দটা নিয়েই আলাদা করে ডিসকাস করছি। তাহলে কন্টামিনেশন হইতে পারে, ঠিক আছে। 3 নাম্বার হইতে পারে ইনফেকশন টু দ্য ইন্ট্রা অ্যাবডোমিনাল কন্টেন্ট, অর্থাৎ ইন্ট্রা অ্যাবডোমিনাল কন্টেন্ট, পেটের ভিতরে যতগুলো কন্টেন্ট বা অর্গান আছে, উপাদান আছে, কন্টেন্ট মানে উপাদান, যতগুলো কন্টেন্ট আছে সবগুলোর ইনফেকশন হয়ে যেতে পারে। যেহেতু এটা দূষিত, এখানে গুড ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া থাকে, এবং এখানে যেহেতু একটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এবং এই ফিক্যাল কন্টেন্ট ছড়িয়ে যায়, ফলশ্রুতিতে একটা ইনফেকশন কিন্তু হইতে পারে। কোথায় কোথায়, ইন্ট্রা অ্যাবডোমিনাল কন্টেন্ট মানে পেটের ভিতরে যতগুলো কন্টেন্ট আছে, অর্গানস আছে, সবগুলোর মধ্যে এক বা একাধিক জায়গায় ইনফেকশনটা ছড়ায় যেতে পারে, ঠিক আছে। এখন এই যে সিভিয়ার ইন্ট্রা অ্যাবডোমিনাল কন্টেন্টে, অর্গানে বা কন্টেন্টে ইনফেকশনটা ছড়াই গেল, সেখান থেকে টক্সিক শক সিনড্রোম বা সেপসিসও হইতে পারে। সেপসিস মানে হচ্ছে এই ইনফেকশনটা পুরা রক্তে ছড়ায় গেছে, টক্সিক শক সিনড্রোম মানে পুরা রক্তটাই তার ইনফেক্টেড হয়ে গেছে। এটা খুব খারাপ একটা সিচুয়েশন। এটা অনেক সময় অনেক অ্যান্টিবায়োটিক দ্বারা, এখন যে একটা অবস্থা চলতেছে বাংলাদেশ সহ অন্যান্য দেশে,
এশিয়া সাবকন্টিনেন্টে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি, মেরুফেনাম দিয়েও চিকিৎসা চলতেছে সেপ্টিসেমিয়ার বা সেপসিসের, কিন্তু কোনো ধরনের রেসপন্স পাওয়া যাচ্ছে না। কালচার সেন্সিটিভিটি করে দেওয়া দেখা যাচ্ছে যে সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে আছে। এটার একমাত্র কারণ হচ্ছে র্যান্ডম অ্যাবিউজ অফ অ্যান্টিবায়োটিক, এবং কেমিস্টরা যে র্যান্ডমলি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতেছে। এছাড়া আরো অনেক কিছু কারণ, আমি মনে করি ব্যক্তি সচেতনতা থেকে শুরু করে গভর্নমেন্টের রুলস রেগুলেশন সবগুলো কারণ মিলিয়ে এই রেজিস্ট্যান্সি তৈরি হচ্ছে। ভবিষ্যতে আরো ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হইতে পারে, সেটা কি হয় আল্লাহ আলাম, আমরা জানি না, তবে খুব খারাপ কিছুই হয়তো অপেক্ষা করছে। তো এই টক্সিক শক সিনড্রোম হয়ে পেশেন্টটা দেখা গেছে যে চিকিৎসা চলতেছে, চিকিৎসা করতে গিয়েও অনেক ধরনের স্ট্রাগল ফেস করতে হইতে পারে। হ্যাঁ, এবং যদি আপনি এটা ম্যানেজ করতে ব্যর্থ হন, তখন কিন্তু সেই পেশেন্টটার ডেথ হতে পারে। মাল্টিপল অর্গান সিস্টেম ফেল করে পেশেন্টটার ডেথ হইতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে। আরেকটা কি হইতে পারে, আরেকটা হইতে পারে কমপ্লিটলি রিসলিউশন হয়ে যেতে পারে, মানে পুরোপুরি ভালো হয়ে যেতে পারে পেশেন্টটা। কিভাবে? যেহেতু এটা একটা ইন্টেস্টিনাল পারপুরেশন, এই যে আমাদের রন্ধ্রের মধ্যে, যে ইন্টেস্টাইনের মধ্যে, অন্ত্রের মধ্যে যে কোনো জায়গায় ছিদ্র হয়েছে, এখন এটা কি করতে হবে, অ্যাবডোমেনটাকে ওপেন করতে হবে, ল্যাপারেটমি বা ল্যাপারোস্কোপি করতে হবে। এই ওপেন করে যে জায়গাটা ছিদ্র হইল সেটা রিপেয়ার করতে হবে, সোজা কথা। এবং এই যে আশেপাশে যে ফিকাল কন্টেন্ট গুলো ছড়ায় গেছে সেগুলো ক্লিয়ার করতে হবে, একটা মোটামুটি একটা টয়লেটিং করাইতে হবে, একটা একটা ক্লিয়ারেন্স দিতে হবে, ভিতরে ওয়াশ করতে হবে। এই বিষয়গুলো যদি ঠিকঠাক মতো করা হয়, টাইমলি ম্যানেজ করা যেতে পারে, তাহলে সে পেশেন্টটা ভালো হয়ে যাবে, রিসলিউশন করবে। ঠিক আছে, তাহলে এই ইন্টেস্টিনাল পারফোরেশনের এই ফেটস গুলো, এগুলো বা পরিণতিগুলো, এগুলো আপনারা জেনে রাখবেন। এবার আসেন যে সিমটমস বা ক্লিনিক্যাল ফিচার্সটা কি হইতে পারে। এই ইন্টেস্টিনাল পারফোরেশন বা অন্ত্রের ছিদ্র নিয়ে যখন আমাদের কাছে পেশেন্ট আসবে, তখন আমাদের কাছে কি সিমটমস এবং কি সাইন আমরা পাবো। এখন সিমটমস সাইন যদি ক্যাচ করতে পারি, সাইন সিমটমস ক্যাচ করতে পারলে আমরা পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে পারবো, তাই না? এই সিমটমস এবং সাইন মিলে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। এই ক্লিনিক্যাল ফিচারগুলোর মধ্যে সিমটমস কি থাকবে? সিমটমস মানে পেশেন্ট যেটা কমপ্লেইন করবে, পেশেন্ট এসে যেটা বলবে সেটা সিমটমস। আর যেটা আমরা পাবো আমাদের চোখ দ্বারা, আমাদের হাত দ্বারা, আমাদের যন্ত্রপাতি দ্বারা, হ্যাঁ, আমাদের যে ইগলস আই, ক্লিনিক্যাল আই, হ্যাঁ, ইগলস আই, ক্লিনিক্যাল আই, এই দৃষ্টিতে ক্লিনিক্যালি বা ক্লিনিক্যাল ভিউতে আমরা যেটা দেখে পাবো, খুঁজে পাবো, যন্ত্রপাতি দ্বারা পাবো, সেটা হচ্ছে সাইন। ঠিক আছে, এবার আসেন সিমটমস, যেটা বললাম যে সিমটমস পেশেন্ট এসে বলবে, কি বলবে? হিস্ট্রি অফ ট্রমা অর পজিটিভ এজেন্ট, যে কোনো একটা হিস্ট্রি দিবে, পজিটিভ কন্ডিশনের একটা হিস্ট্রি দিতে পারে। যেমন ধরেন হিস্ট্রি অফ ট্রমা, মানে সেই পেশেন্টটা হইতে পারে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হইতে পারে, অর্থাৎ তা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা ফল ফ্রম হাইট, উপর থেকে পড়ে গেছে, গাছ থেকে পড়ে গেছে, অথবা তার আগে থেকে পেপটিক আলসার ডিজিজ আছে, পেটে আলসার আছে, এটা বলতে পারে। তাহলে এই ইতিহাস, ট্রমা অথবা ডিজিজ কন্ডিশন বা যে কোনো একটা কারণের ইতিহাস রোগী নিজে থেকেই বলতে পারে। আমরা যে কারণগুলো এখানে পড়ে আসলাম, এই কারণগুলোর যে কোনো একটা কারণ রোগী নিজেই বলতে পারে। ঠিক আছে, রোগী নিজেই একটা হিস্ট্রি দিবে, পজিটিভ এজেন্টের একটা হিস্ট্রি দিতে পারে, হোয়াট এভার ইট মে বি, যে কোনো কিছুই হইতে পারে। সেই হিস্ট্রিটা যদি আমরা ওই যে পজিটিভ এজেন্ট গুলো পড়ে আসছি, সেই পজিটিভ যে এজেন্ট গুলো সেগুলোর সাথে যদি তার রোগীর হিস্ট্রি মিলে যায়, তাহলে আমরা অবশ্যই এটা মাথায় রাখবো যে ইন্টেস্টিনাল পারফোরেশন কিনা। এবার আসেন যে সেকেন্ড কি সিমটমস পাবো। সেকেন্ড সিমটমস সাডেন, হঠাৎ, সিভিয়ার, মারাত্মক, অ্যাগোনাইজিং, অতি তীব্র, অ্যাগোনাইজিং পেইন ইন অ্যাবডোমেন, অর্থাৎ সাডেন, সিভিয়ার, অ্যাগোনাইজিং পেইন ইন অ্যাবডোমেন, প্রচুর পরিমাণে পেটে ব্যথা হবে, যেটা আসলে কন্ট্রোল করা যাচ্ছে না। সে পেশেন্ট পুরা চিল্লাইতে থাকবে, কান্না করতে থাকবে, হ্যাঁ, হাউমাউ করতে থাকবে, তীব্র ব্যথা হয়। ঠিক আছে, সাডেন সিভিয়ার, হঠাৎ করে তীব্র পেটে ব্যথা, অ্যাগোনাইজিং, যেটা বাড়তেই থাকবে, মনে হয় যে বাড়তে আছে, কমতেছে না। সাথে বমি থাকতে পারে, ভমিটিং মানে বমি হওয়া, ভমিটিং থাকতে পারে। ঠিক আছে, পেশেন্ট মে বি লেইড অন বেড, মানে পেশেন্ট দাঁড়াইতে পারতেছে না। সচরাচর তো পেশেন্ট হাইটে আসে বা কেউ ধরে নিয়ে আসে, এমনও হইতে পারে সেই পেশেন্টটাকে স্ট্রেচারে শোয়াই নিয়ে আসতে হইতেছে, মানে সেই পেশেন্ট শোয়া থেকে উঠতে পারতেছে না, এরকম একটা ইলনেস থাকবে। এবং মুভমেন্ট অফ পেশেন্ট ইজ রেস্ট্রিক্টেড, মানে রোগীর মুভমেন্ট, যেটা বললাম যে সে ঠিকঠাক মতো বাথরুমে যেতে পারতেছে না, ঠিক মতো উঠে বসতে পারতেছে না, দাঁড়াইতে পারতেছে না, হাঁটতে পারতেছে না, এমন একটা অবস্থা তৈরি হবে। তাহলে তার মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে। ঠিক আছে,
এরপর যে ফিচার্স অফ শক মে প্রেজেন্ট, মানে শকের ফিচার পাওয়া যেতে পারে। শক মানে যেটা আমরা বুঝি কি, ব্লাড প্রেশার ডিক্রিজ করা, ব্লাড প্রেশার কমে যাওয়া, তারপর হচ্ছে পালস রেট বেড়ে যাওয়া, ডিহাইড্রেশন দেখা দেওয়া, হ্যাঁ, এই জাতীয় যে সিমটমস গুলো সমন্বিত ভাবে আমরা শক বলি, যে এই শকটা আমরা মেডিসিনে পড়বো। তো এই শকের সিমটমস পাওয়া যেতে পারে, ঠিক আছে, এবং প্রচুর পরিমাণ সোয়েটিং হওয়া, ঘামা, এগুলো, এবং কোল্ড ক্লামি স্কিন, স্কিনটা ঠান্ডা হয়ে যাওয়া, হ্যাঁ, এটা ঠান্ডা দেখানো, ঠান্ডা লাগা, এবং তার ঘামতে থাকা প্রচুর, এগুলো হচ্ছে যে সিমটমস পাবো। এবং সাইন কি পাবো? সাইন হচ্ছে লোকাল এক্সামিনেশন অফ অ্যাবডোমেন, মানে পেটের লোকালি এক্সামিনেশন করব আমরা। লোকাল এক্সামিনেশন কিসের করব? অ্যাবডোমেনের, পেটের লোকাল স্থানীয় এক্সামিনেশন করব। এখন এক্সামিনেশন মেডিকেলে যে সাইন আমরা বলছি, সাইন অন জেনারেল এক্সামিনেশন, এই অন জেনারেল এক্সামিনেশনের মধ্যে 4টা পর্ব আছে। একটা হচ্ছে ইন্সপেকশন, ডাক্তার তার ইগলস আই, দূরদৃষ্টির যে ইগলস আই, ইগল পাখির চোখ, ইগল যেরকম অনেক উপর থেকে তার শিকার টার্গেট করে ফেলতে পারে, ঠিক এরকম প্রত্যেকটা ডাক্তারের এরকম একটা ইগলস আই থাকে, একটা সেকেন্ড আই থাকে, দ্বিতীয় একটা চোখ থাকে, দ্বিতীয় একটা দৃষ্টিভঙ্গি থাকে। তো এই ইগলস আই দ্বারা ইন্সপেকশন করতে হবে, মানে দেখতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে পালপেশন, হাত দ্বারা সেটা ছুঁয়ে দেখতে হবে। পারকাশন, শব্দ তৈরি করে, হাত দ্বারা শব্দ তৈরি করে শুনতে হবে, সাউন্ড শুনতে হবে। অসকালটেশন মানে যন্ত্রপাতি দ্বারা শব্দ শোনা। পারকাশন মানে হচ্ছে এটাকে থাপ্পড় দিয়ে বা ভালো করে এক শব্দ তৈরি করে সেটা শোনা। আর অসকালটেশন মানে যে শব্দটা ওখান থেকে নিজে নিজে তৈরি হচ্ছে, সেই শব্দটা কোনো কিছুর মাধ্যমে শোনা, যেমন স্টেথোস্কোপ। এই 4টা, 1 2 3 4টা, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন এবং অসকালটেশন, এই 4টা পর্বে সাইন ডিভাইড করা বা অন জেনারেল এক্সামিনেশন ডিভাইড করা। এখন পেটের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব, ইন্সপেকশন করব, দেখব ইগলস আই দ্বারা দেখব। দেখলে পেটটা যখন আমরা কাপড় সরাই দেখব, তখন দেখব যে অ্যাবডোমিনাল যে মুভমেন্ট আছে রেসপিরেশনের সাথে, মানে শ্বাস প্রশ্বাসের সাথে যে অ্যাবডোমিনাল যে মুভমেন্টটা আছে, এটা মুভ করবে না। অ্যাবডোমেন ডাজন্ট মুভ উইথ রেসপিরেশন, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সাথে যে অ্যাবডোমেন যে উঠানামা করতো সেটা করতেছে না। এমনিতে চেস্ট উঠানামা করতেছে, কিন্তু পেট স্থির শক্ত হয়ে আছে মনে হচ্ছে, দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার পালপেশন, হাত দ্বারা ছুঁয়ে দেখবো। হাত দ্বারা যখন আমি টাচ করব, দেখবো যে বোর্ড লাইক রিজিডিটি। বোর্ড লাইক রিজিডিটি মানে কাঠের মতো শক্ত হয়ে থাকা, কাঠের মতো, পেটটা কাঠের মতো শক্ত হয়ে আছে। 2 নম্বর হচ্ছে ডিফিউজ টেন্ডারনেস, মানে আমি ধরতেই পারছি না, পেশেন্ট এত ব্যথা বলতেছে, আমি তীব্র ব্যথা, আমার ধরবেন না, আমাকে টাচ করবেন না, ধরলেই তীব্র ব্যথা অনুভব, এটাকে বলা হয় টেন্ডারনেস। অর্থাৎ টাচ করলে বা চাপ দিলে ব্যথা যদি বেশি লাগে, এটাকে বলা হয় টেন্ডারনেস। তো এই ডিফিউজ টেন্ডারনেস, ডিফিউজ মানে প্রচুর পরিমাণে, তো এই ডিফিউজ টেন্ডারনেস থাকবে। এবার পারকাশন, পারকাশন মানে আমরা পেটের মধ্যে ধ্বনি, হাত দ্বারা যে শব্দ তৈরি করে, আপনারা প্রায়শই হয়তো দেখে থাকবেন। তো এই পারকাশন করলে আমরা অবলিটারেশন অফ লিভার ডালনেস, অর্থাৎ এই অবলিটারেশন মানে বিলুপ্ত হওয়া, লাঘব হয়ে যাওয়া, দূর হয়ে যাওয়া। লিভার ডালনেস মানে হচ্ছে লিভারের সাইডে যে একটা ডালনেস সাউন্ড পাওয়া যেত, সেটা পাওয়া যাবে না, অবলিটারেশন হবে, ঠিক আছে। অসকালটেশন, স্টেথোস্কোপ দিয়ে যদি পেটে আমরা সাউন্ড শোনার চেষ্টা করি, তখন অ্যাবসেন্ট অফ বাওয়েল মুভমেন্ট বা বাওয়েল যে সাউন্ড আছে, বাউল মানে স্টুল চলাচল, ফিক্যাল কন্টেন্ট গুলো যে ইন্টেস্টাইনের ভিতরে, এই নালীর ভিতরে চলাফেরা করে, সেটা থেকে একটা ব্লটিং শব্দ তৈরি হয়, অ্যাবডোমিনাল ব্লটিং বলি আমরা। এই ব্লটিং শব্দটা পাওয়া যাবে না, বাটর বুটুর শব্দটা পাওয়া যাবে না, তাই এটাকে আমরা সাইলেন্ট অ্যাবডোমেন বলি। অ্যাবডোমেনটা সাইলেন্ট পাওয়া যাবে, সাইলেন্ট অ্যাবডোমেন। এই কয়েকটা সাইন যদি আমরা পাই, তাহলে আমরা মোটামুটি ধরে নিব হচ্ছে পেশেন্টটা হচ্ছে হইতে পারে ইন্টেস্টিনাল পারফোরেশন। এখন এটা যদি আমরা পাই, তাহলে তো আপনাদের তেমন কিছু করার নেই, আমাদের এইটুক পর্যন্তই করা, যে এটা আমরা বুঝতে হবে এটা কি হতে পারে, কি সম্ভাব্য কি। খালি পেটে ব্যথা নিয়ে আসছে, একটা অ্যালজিন ট্যাবলেট দিয়ে দিলেন, টাইমোনিয়াম দিয়ে দিলেন, নসপা দিয়ে দিলেন, রুটাবেরিন দিয়ে দিলেন, মানে এটা কোনো কথা না, ঠিক আছে। আপনার পেটে ব্যথা হচ্ছে কেন, সেই কারণ ভালো করে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। সেই কারণ অনুযায়ী পদক্ষেপ। সবসময় যে আপনাকে, আপনার কাছে কেউ আসলেই ওষুধ দিতে হবে তা কিন্তু না, আপনি তাকে একটা পরামর্শ দিয়েও আপনি তার অনেক বড় উপকার করে ফেলতে পারেন, অনেক সময় একটা ওষুধ দিয়ে তার অনেক বড় ক্ষতি করে ফেলতে পারেন। সেই জন্য জ্ঞানের বিকল্প কিচ্ছু নাই, জ্ঞানের বিকল্প কিচ্ছু নাই, আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে সেই পেশেন্টটাকে থেকে আপনার পেশেন্ট, সম্পূর্ণ পেশেন্টের স্বার্থে কাজ করতে হবে, নিজের স্বার্থে। পেশেন্ট পেটে ব্যথা নিয়ে আসছে বুঝা ছাড়া
আপনার এটাতে ইন্টেস্টিনাল পারপুরেশন বা অন্ত্রের ছিদ্র হয়ে যাওয়া, এটাও একটা রোগ আছে, এটাও হইতে পারে। এটাই যদি আপনি না জানেন তাহলে তো হইলো না। প্রথমত আপনাকে জানতে হবে যে হ্যাঁ ইন্টেস্টিনাল পারপুরেশন বলে একটা জিনিস আছে। হ্যাঁ, তারপরে আপনার ইন্টেস্টিনাল পারফোরেশন হইলে কি কি কারণে হইতে পারে এবং কি কি সাইন সিমটমস পাইতে পারে, এগুলো যদি মিলে যায় তাহলে আপনার করণীয়, গুরুত্বপূর্ণ করণীয় হইলো তাকে পরবর্তী ধাপের দিকে আগায় নেওয়া যাওয়া, এখানে লেট করার কোনো সুযোগ নাই। তাহলে আপনার জন্য বেসিক কিছু গাইডলাইন, ট্রিটমেন্ট গাইডলাইন আছে। বেসিক ট্রিটমেন্ট গাইডলাইন মানে আপনি কি করবেন সেই পেশেন্টের সাথে। প্রথমত দুইটা ধাপে ট্রিটমেন্ট গাইডলাইনটা সাজানো, একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে অপারেটিভ। যেহেতু এটা ইন্টেস্টাইন ছিদ্র হয়ে গেছে পেটের ভিতরে, এটার একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন। এটা অপারেশন করে রিপেয়ার করতে হবে, এটা হচ্ছে স্পেসিফিক নির্দিষ্ট চিকিৎসা। আর জেনারেল মানে সাধারণত আপনার কিছু প্রাথমিকভাবে করণীয় আছে। প্রাথমিক করণীয় হচ্ছে যে ইমিডিয়েট হসপিটালাইজেশন, দ্রুত তাকে হসপিটালাইজেশন করতে হবে। আপনার কাজ দেখে বুঝে হসপিটালাইজ করা, তাকে হসপিটালে দ্রুত পাঠিয়ে দেওয়া, হসপিটালে দিয়ে দেওয়া। এবার কথা হলো যদি কখনো আপনার হসপিটালে পাঠাইতে ডিলে হয় বা হসপিটালে পাঠাইতে পাঠাইতে আপনি যদি মনে করেন তার সিচুয়েশন আরো বেশি খারাপ হয়ে যাবে, তাহলে আহ, আপনার এটা আসলে আপনার কিছু করণীয় আছে। সেই করণীয়গুলো কি? করণীয়গুলোর মধ্যে প্রথমত আছে হচ্ছে রিসাসিটেশন। রিসাসিটেশন মানে হচ্ছে সেই পেশেন্টটা যদি শ্বাসকষ্ট হয় তাকে অক্সিজেন করতে হবে, টাইট ফিটিং জামা কাপড় থাকলে সেগুলো খুলে দিতে হবে, ঠিক আছে। তার যদি আহ মানে যে প্রবলেম সেই সমাধানটা আপনাকে করে দিতে হবে। তারপরে দ্বিতীয়ত করণীয় হচ্ছে যে কমপ্লিট বেড রেস্ট, তাকে কমপ্লিটলি বেড রেস্টে, হসপিটালে যখন ভর্তি হবে তখন তাকে কমপ্লিট বেড রেস্ট দেওয়া হবে। এবং এটা আসলে আপনার কমপ্লিট বেড রেস্ট, পেশেন্ট শুয়েই থাকবে বেড রেস্ট, ওটা আর আলাদা করে বলার কিছু নেই, যেহেতু একাডেমিক্যালি লেখা থাকে সেই জন্য আমি লিখে দিলাম কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে। 2 নাম্বার কথা হচ্ছে নাথিং ফার ওরাল, রোগীটাকে নাথিং বাই মাউথ অর্থাৎ এনপিও করে দিতে হবে। হ্যাঁ, নাথিং বাই ওরাল বা নাথিং বাই মাউথ, মুখে কিছু খাবে না, মুখের খাবার বন্ধ করে দিতে হবে। মুখে বন্ধ করে দিয়ে নেজোগ্যাস্ট্রিক সাকশন দিতে হবে। নেজোগ্যাস্ট্রিক সাকশন মানে হচ্ছে নাক দিয়ে নল প্রবেশ করে গ্যাস্ট্রিক পেটের ভিতরে একটা নলের শেষ মাথা দিয়ে তারপরে সাকশন করতে হবে, ওখান থেকে যে খাদ্যগুলো রয়েছে অ্যাবডোমিনের ভিতরে, স্টোমাকের ভিতরে ফিকাল কন্টেন্ট গুলো আছে এগুলো টেনে টেনে নিয়ে আসতে হবে, সাকশন করে বের করে ফেলতে হবে। তারপর হচ্ছে আইবি ইনফিউশন, যেহেতু এখানে ব্লিডিং হওয়ার চান্স থাকে, এরপরে হচ্ছে যে শকে চলে যাওয়ার চান্স থাকে, সেই জন্য আইবি ইনফিউশন আপনার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে তাকে আইভি ইনফিউজ করে দিতে হবে। হার্ট সল হইতে পারে, নর্মাল স্যালাইন হইতে পারে, কলেরা স্যালাইন হইতে পারে, যেটা আছে আপনার হাতের সামনে সেটা দিয়ে। সব থেকে বেটার হয় হার্টসল দিলেন, হার্টসল দিয়ে তাকে স্যালাইন ঝুলাই দিয়ে 45-50 ড্রপস, কখনো কখনো রানিং, কখনো কখনো একাধিক স্যালাইনও দেওয়া লাগতে পারে, এই স্যালাইনটা তাকে ঝুলাই দিবেন, ঠিক আছে। এরপরে তাকে কি করে প্রোফাইল্যাকটিক একটা অ্যান্টিবায়োটিক দেওয়া লাগতে পারে। হসপিটাল যখন সে প্রথম ভর্তি হবে তখন তাকে একটা প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক, কারণ আমরা জানি পারপুরেশন, ইন্টেস্টাইন ছিদ্র হয়ে যে ইন্ট্রাঅ্যাবডোমিনাল যে কন্টেন্ট গুলো আছে এগুলো কি হতে পারে, ইনফেক্টেড হইতে পারে, যেন ইনফেকশনে না ধরে সেই জন্য আমরা প্রোফাইল্যাক্সিস, প্রিভেন্টিভ একটা অ্যান্টিবায়োটিক, প্রিভেনশন করার জন্য, কিউর করার জন্য না। অ্যান্টিবায়োটিকের ব্যবহার 2 ধরনের, একটা হচ্ছে কিউরেটিভ আর একটা হচ্ছে প্রোফাইল্যাকটিক, মানে রোগ হইলে ব্যাকটেরিয়ার সংক্রমণ করে কোনো রোগ তৈরি করলে সেটা চিকিৎসায়। আর একটা হলো যে হ্যাঁ এখানে ব্যাকটেরিয়া বাসা বেঁধে রোগ তৈরি করার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা থেকে দূরে রাখার জন্য একটা প্রিভেন্টিভ মেজার গ্রহণ করা, সেটাকে বলা হয় প্রোফাইল্যাকটিক বা প্রোফাইল্যাক্সিস। এই প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক একটা দিতে হবে, বিশেষ করে ব্রড স্পেকট্রাম সেপ্টি একজন হসপিটাল ম্যানেজমেন্টে দেওয়া হয়, ঠিক আছে। এরপরে তাকে ম্যানেজমেন্ট অফ অ্যাবডোমিনাল পেইন, তার যেহেতু পেটে ব্যথা থাকতে পারে, ম্যানেজমেন্ট অফ শক, শক থাকতে পারে, যদি শক থাকে সেগুলা ম্যানেজ করতে হবে, ঠিক আছে। শকের সাইন যেগুলো আমরা বললাম, ব্লাড প্রেশার ডিক্রিজ করা, পালস রেট বেড়ে যাওয়া, প্রচুর সোয়েটিং হওয়া, কোল্ড ক্লামি স্কিন হওয়া, এখন শকের ম্যানেজমেন্ট এটা হসপিটালেই হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে মনিটরিং অফ ভাইটাল সাইন। মনিটরিং মানে ভাইটাল সাইন যেগুলো রয়েছে পেশেন্টের, ভাইটাল সাইন কি, ব্লাড প্রেশার, পালস রেট, রেসপিরেশন, ঠিক আছে, টেম্পারেচার, এই ভাইটাল সাইন গুলো তাকে একটু পর পর মনিটর করে নোট করে লিখে রাখতে হবে, আর তাকে মনিটরিং করতে হবে কোন দিকে যাচ্ছে। তাহলে এইখান থেকে যেগুলো আমরা পাইলাম জেনারেল ম্যানেজমেন্ট, এগুলো সব হসপিটালে নেওয়ার পরে ইনিশিয়ালি নার্স বা ওখানকার ডাক্তার তারা এটা করবে। এখন আপনার কিছু করার আছে, যেমন আপনার করণীয় রাফলি আমি বলে দিই। আপনার করণীয়, পেশেন্টটা যদি আপনি এরকম বোঝেন তখন আপনি দ্রুত তার যদি শ্বাসকষ্ট হয় একটু অক্সিজেনের ব্যবস্থা করে দিবেন। শ্বাসকষ্ট যদি না হয় তাহলে ঠিক আছে, আপনার যেহেতু শক থাকবেই,
শক থাকুক বা হ্যামোরেজ তো অবশ্যই থাকবে, সেক্ষেত্রে আইবি ইনফিউশনের কোনো বিকল্প নাই। আপনি তাকে হাতের কাছে যে ইনফিউশন আছে একটা ক্যানুলা করে অথবা ডাইরেক্ট বাটারফ্লাই নিডল দিয়ে একটা ইনফিউশন ঝুলাইয়া দিয়ে সেটাতে একটা অ্যান্টি আলসারেন্ট পুশ করতে পারেন, একটা গ্যাসের ওষুধ পুশ করতে পারেন, একটা পেইন কিলার মানে অ্যালজিন নাপা সরি অ্যালজিন অথবা টাইমোনিয়াম অথবা নসপা এই জাতীয় ইনজেকশন আইবিতে পুশ করতে পারেন। অর্থাৎ পেটে ব্যথার একটা ওষুধ পুশ করলেন, একটা আইভি ঝুলাই দিলেন, আর আপনি তাকে হসপিটালে পাঠানোর জন্য একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে তাকে অক্সিজেন দিয়ে অক্সিজেন যুক্ত করে তাকে দ্রুত হসপিটাল পাঠাই দিতে হবে, ঠিক আছে। তারপর হসপিটালে যাওয়ার পরে হসপিটালে তারা আপনি যে স্যালাইন ঝুলাইছেন তারা এটাকে অবশ্যই প্রশংসা করবে, প্রশংসনীয়, তারা দেখে বলবে যে 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 কাজটা করছে সে ভালো করছে। অর্থাৎ তাকে এই যে স্যালাইন ঝুলাই দিলেন মানে তার শকের ঝুঁকিটা কমায় দিলেন, তার শকে চলে যায় যে তার বড় ক্ষতি হওয়ার একটা ঝুঁকি কমে গেল। এরপরে হচ্ছে যে সেই পেশেন্টটাকে হসপিটালে ধারাবাহিকভাবে তারা এই একে একে জেনারেল ম্যানেজমেন্ট গুলো করে প্লেন এক্সরে অফ অ্যাবডোমেন, পেটের প্লেন এক্সরে আমরা বলি, পেটের একটা এক্সরে করে অন্যান্য সাপোর্টিভ এক্সামিনেশন করে তার ডায়াবেটিস আছে কিনা, হার্ট ডিজিজ আছে কিনা সেগুলো কমপ্লিট একটা প্রোফাইল রেডি করে অপারেশনের জন্য রোগীটাকে রেডি করবে, দেন অপারেশন করবে। অপারেশনটা কি, সার্জনে ল্যাপারোস্কোপি করবে, মানে পেট কাটবে, পেট কেটে ওই যেখানে এই ছিদ্র হয়েছে সেই ছিদ্রটা তা রিফেয়ার করবে, পাশাপাশি থরলি ওই আশেপাশের সবকিছু অ্যাবডোমিনাল টয়লেটিং বলি আমরা, অর্থাৎ পেটের ভিতরে যা যা আছে সব হচ্ছে এগুলো ক্লিন করতে হবে, যেহেতু এখানের যে ফিক্যাল কন্টেন্ট গুলো বাইরে বের হয়ে গেছে সেগুলো ভালো করে থরলি ক্লিন আউট করে দিতে হবে। এই কাজটা করার পরে এই কাজগুলো করবে হসপিটালে, করলে আশা করা যায় সেই পেশেন্টটা আবারও আগের অবস্থানে ফিরে আসবে, ঠিক আছে। তাহলে কমপ্লিকেশনস এখান থেকে কমপ্লিকেশনস কি কি হইতে পারে, ইন্টেস্টিনাল পারফোরেশন থেকে, এই ইন্টেস্টিনাল পারফোরেশন থেকে কমপ্লিকেশনস যা বলছি ফেটসে তাই এখানে কথা, ঠিক আছে। কমপ্লিকেশন যেমন পেরিটোনাইটিস, পেরিটোনাইটিস মানে হচ্ছে পেরিটোনিয়াম, অ্যাবডোমেনের কাভারিং এর নাম হচ্ছে পেরিটোনিয়াম, এই পেরিটোনিয়ামের ইনফেকশন হইতে পারে, ঠিক আছে। টক্সিক শক সিনড্রোম হইতে পারে, ইনফেকশন টু দ্য অ্যাবডোমিনাল কন্টেন্ট, প্রত্যেকটা কন্টেন্টে ইনফেকশন হয়ে যেতে পারে, শক তৈরি হইতে পারে, শক থেকে ডেথে চলে যেতে পারে। আবার ঠিকঠাক মতো যদি অপারেশনটা হয়, ঠিকঠাক মতো টাইমলি সবকিছু ম্যানেজ হয়, তার তাকদিরে ভালো কিছু থাকলে আল্লাহ যদি তার হায়াত রাখে তাহলে ইনশাআল্লাহ সে আবার আগের মতো সুস্থ হয়ে ফিরে আসতে পারবে, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটা পেটে ব্যথার কারণ, ইন্টেস্টিনাল পারফোরেশন, সার্জিক্যাল টপিকস আলোচনা করলাম। এইটা খুব ভালো করে পড়বেন, কোনো প্রশ্ন তৈরি হলে প্রাইভেট ক্লাসে করবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড লিসেনিং, কিপ লার্নিং উইথ বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অনলাইন মেডিকেল স্কুল। ওকে, আর আমাদের সেকেন্ড ব্যাচের ক্লাস চলতেছে, ভর্তিও চলতেছে, যারা ভর্তি হতে চান বা ফ্রেন্ডস ফ্যামিলি কেউ ভর্তি হতে চায় দ্রুত আমাদের সেকেন্ড থার্ড ফোর্থ ধারাবাহিকভাবে বেচ চলতে থাকবে, সেই বেচগুলোতে ভর্তি করাইতে পারেন, সারা বছরই ভর্তি চলে, সমস্যা নেই। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।